মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, বাংলাদেশের আগ্রহ প্রসঙ্গে পাকিস্তান। চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ। ইউনিট প্রতি 25 টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার। ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূমিকম্পের মতো প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের। হরমুজ খুলতে ওয়াশিংটনকে নতুন শর্ত দিল তেহরান। মধ্যস্থতার ভূমিকায় দোহা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাম্প্রতিক মন্তব্যের জের ধরে জানতে চান বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে কিনা এবং এই প্রক্রিয়ায় পাকিস্তান কোনো কূটনৈতিক বা কৌশলগত ভূমিকা রাখছে কিনা। পাশাপাশি ইরান ও সিরিয়ার মতো দেশগুলোর আগ্রহ নিয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়। জবাবে পাকিস্তানি মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গড়ে ওঠা একটি প্রতিরক্ষামূলক অবকাঠামো। একটি উদীয়মান নিরাপত্তা বলয় হিসেবে যেসব দেশ যৌথ দায়বদ্ধতা এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ, তাদের জন্য এই জোটের দরজা সবসময়ই খোলা রয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মেকানিজম ব্যাখ্যা করে তিনি বলেন, জোটে যোগদানের জন্য যে কোনো দেশ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব বা অনুরোধ পাওয়া গেলে আমাদের মূল দুই অংশীদার রিয়াদ ও আঙ্কারার পক্ষে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় পরামর্শের মাধ্যমে তা বিবেচনা করা হবে। তবে ব্রিফিংকালে পাকিস্তানি মুখপাত্র সম্ভাব্য নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, সিরিয়া বা ইরানের নাম নির্দিষ্ট করে উচ্চারণ করা থেকে বিরত থাকেন। তিনি জানান, যৌথ প্রতিরক্ষা চুক্তির কাঠামোটি বাস্তবে কার্যকর করার প্রক্রিয়াটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। গাজীপুরের পর চট্টগ্রামের ভাটিয়ারীতে সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ টেক্সটাইল মিলসের কর্পোরেশন বিটিএমসির নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় 55 একর জমি বাংলাদেশ সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। 54.99 একর আয়তনের জলিল টেক্সটাইল মিলটি প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 1 জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। আইএসপিআর জানায়, বিটিএমসির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সেনাবাহিনীর পক্ষে চট্টগ্রাম ইস্টার্ন সার্কেলের মিলিটারি এস্টেট অফিসার জমি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা সামগ্রী সহ দেশে উৎপাদিত সব ধরনের পণ্য বহির্বিশ্বে সমাদৃত করতে চায়। প্রতিমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে প্রতিরক্ষা শিল্প সহ সশস্ত্র বাহিনী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সেনাপ্রধান সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আইএসপিআর জানিয়েছে, সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন বাড়বে। এতে বৈদেশিক নির্ভরতা কমবে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরো সুসংহত হবে। এই উদ্যোগ সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঢাকার আমিনবাজারের বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট 25 টাকা দরে কিনবে সরকার। এই প্রকল্পে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বিদ্যুতের দাম বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে কিনবো 25 টাকা ইউনিট হিসেবে। প্রকল্পটি 18 মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সেই হিসেবে 2028 সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। মীর শাহে আলম বলেন, বিদ্যুতের দাম তুলনামূলক বেশি মনে হলেও এ প্রকল্পের মাধ্যমে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার বড় একটি সমস্যার সমাধান হবে। বাংলাদেশ সরকারকে এ প্রকল্পে কোনো বিনিয়োগ করতে হবে না। ইরানের অর্থনীতিকে একঘরে করতে ওয়াশিংটন তাদের নতুন পরিকল্পনা উন্মোচন করার পর ইসলামী প্রজাতন্ত্র পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ডিজিটাল সম্পদ, প্রযুক্তি ও শিপিং খাতে ইরানের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দিয়েছেন। এর জবাবে নতি স্বীকার না করে তেহরান কৌশলগত উপায়ে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে সংকট চলাকালে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। পাশাপাশি লোহিত সাগরে হুথি বিদ্রোহীরাও তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে পারস্য উপসাগরের কোনো অংশ থেকেই আর তেল রপ্তানি করতে দেয়া হবে না। তিনি এটিকে ভূমিকম্পের মতো ভয়াবহ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন নৌবাহিনীর সহায়তায় বিকল্প পথে তেল পরিবহনের চেষ্টা করছে।
তবে তেহরান জানিয়েছে তারা নিয়ম অমান্যকারী ৪৫টি ট্যাঙ্কারকে চিহ্নিত করেছে এবং নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তেহরান তাদের ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়াতে প্রস্তুত। মার্কিন সামরিক বিমান বুলগেরিয়ার মাটি ব্যবহার করায় ইরান ন্যাটোভুক্ত এই ইউরোপীয় দেশটিকে হামলার লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনে সহায়তা করা যে কোনো দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শত্রু হিসেবে গণ্য করা হবে। তবে বুলগেরিয়ায় আঘাত হানলে যুদ্ধ আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করলেও তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ইরানের শীর্ষ নেতাদের উপর হামলার পর সে দেশের পার্লামেন্টে পারমাণবিক অসম্প্রসারণ চুক্তি থেকে বেরিয়ে আসার বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম অর্ধ টন অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটির নেতারা প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র যখন সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে তখন ইরান কেন পারমাণবিক শক্তি অর্জনের দিকে এগোবে না? বিশেষজ্ঞরা মনে করছেন কেবল নিষেধাজ্ঞা বা সামরিক চাপ দিয়ে ইরানকে মূল অবস্থান থেকে পিছু হটানো সম্ভব নয়। ওয়াশিংটন ইরানের উপর যত বেশি অবরোধ চাপাবে, ইরানও ঠিক ততটাই বিশ্ব বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালী পুনরায় খুলতে কাতারের সঙ্গে আলোচনায় বসছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রত্যাহার সহ একাধিক শর্ত দিয়েছে দেশটি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এসব শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তবে পদক্ষেপ নিতে হবে। এরপরই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান। রেজাইয়ের বক্তব্য অনুযায়ী ইরানের অন্যতম প্রধান দাবি হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান। এর পাশাপাশি ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ক্ষতির ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা রয়েছে। প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর বিন জসিম আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। হরমুজ ইস্যুতে ইরান ও ওমানের মধ্যেও একটি সমঝোতার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে দুই দেশ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডোর তৈরিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসনের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইরান ওমানের চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি হরমুজ প্রণালী খোলা রয়েছে, মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা নির্ধারিত নেই এবং ইরানের ওপর নৌ অবরোধও বহাল রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।